নমস্কার, আমি সৃজা। আজ গুরু পূর্ণিমা। আজকে একটা অদ্ভুত জিনিস আমি আমার সোশ্যাল মিডিয়ায় দেখলাম। আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যারা বন্ধু রয়েছেন তারা অনেকেই দেখলাম যে একজন মানুষকে, মহারাজকে, প্রেমানন্দজি মহারাজ, তাকে গুরু হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং প্রণাম জানিয়েছেন। আমার জানা নেই হঠাৎ করে এতগুলো মানুষ কিভাবে এই প্রেমানন্দজি মহারাজের শিষ্য হয়ে গেলেন। আমি ওনাকে চিনতাম না, ইনফ্যাক্ট ওনার নামটাও পর্যন্ত আমি মনে করতে পারছিলাম না। তারপরে ফেসবুক খুঁজে টুজে বা গুগল করে ওনার নামটা জানলাম। তবে এই প্রেমানন্দজি মহারাজ, তিনি কোনো একটা অজানা কারণে সবসময় মুখে হলুদ মেখে রাখেন। সেটা আমি কয়েকদিন আগেও দেখেছি। কেন দেখেছি সেটা তো বলছি অবশ্য। হলুদ মাখার কারণটা আমার জানা নেই, কিন্তু ওনাকে আমি চিনেছি কয়েকদিন আগে, যখন এই আইপিএলে বিরাট কোহলির দল জিতলো এবং বিরাট কোহলির একটা ব্যাপক পারফরমেন্স হলো। তখন দেখলাম যে বিরাট কোহলি জানিয়েছেন বা ওনার কোনো ফুটেজ বেরিয়েছে যে উনি নাকি এই প্রেমানন্দজি মহারাজের শিষ্য। সেখানে উনি প্রণাম করছেন, গুরুকে প্রণাম করছেন এবং তারপর থেকে অনেক মানুষই তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। এবং আজকে অসংখ্য মানুষজন দেখলাম যে এই প্রেমানন্দজি মহারাজকে শ্রদ্ধা জানিয়েছেন, গুরু পূর্ণিমায় গুরু হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন। এখন সমস্যা হচ্ছে যে আমরা এই গুরুবাদকে মানি না, আমরা এই গুরুবাদকে বিশ্বাস করি না। কেন? কারণ গুরুবাদ মানেই প্রশ্নহীন আনুগত্য। আমরা শিক্ষকদের অবশ্যই সম্মান করব, আমরা অবশ্যই শিক্ষকদের দেখানো পথে চলবো এবং আমাদের পথ চলার পাথেও করব, কিন্তু গুরুবাদ কেন? গুরুবাদ কারণ গুরুবাদ মানে হচ্ছে যে প্রশ্নহীন আনুগত্যের কথা বললাম সেটা তো রয়েইছে। আর গুরুবাদে যখনই একজন মানুষ ভুলে যায় তখনই তার চোখে একটা অদ্ভুত পট্টি পড়ে যায় এবং সেই মানুষটা প্রশ্ন করতে ভুলে যায়, সেই মানুষটা উচিত কথা বলতে ভুলে যায়, ঠিককে ঠিক ভুলকে ভুল বলতে ভুলে যায়। আর যে মুহূর্ত থেকে একজন মানুষ গুরুবাদের মোহে পড়ে যায়, ঠিক সেই মুহূর্ত থেকে তার ঠিক ভুলের জ্ঞান বিলোপ হয়। তাই আমরা এই গুরুবাদকে সর্বাত্মকরণে ভুল প্রমাণ করছি, মিথ্যে প্রমাণ করছি এবং এর নিন্দে করছি। কারণ গুরুবাদের মধ্যে দিয়েই আসলে ব্রাহ্মণ্যবাদের প্রতিষ্ঠা হয়। কোন ব্রাহ্মণ্যবাদ? যে ব্রাহ্মণ্যবাদের জন্য শ্রীরামচন্দ্র শম্ভুককে শাস্ত্রচর্চার কারণে গলা কেটে হত্যা করতে পারেন। কারণ শম্ভুক নিম্নবর্ণের মানুষ হয়ে শাস্ত্রচর্চা করেছিলেন, সেই কারণের জন্য শ্রীরামচন্দ্র তার গলা কেটে হত্যা করেছিলেন ব্রাহ্মণদের অনুরোধে। মনে রাখতে হবে যে এই ব্রাহ্মণ্যবাদের কারণেই একজন নিম্নবর্ণের মানুষের শাস্ত্রচর্চার অধিকার নেই। আমরা জানি এই গুরুবাদের কারণে একলব্যকে তার বুড়ো আঙুলটা কেটে গুরুদক্ষিণা দিতে হয়েছিল। কেন দিতে হয়েছিল? কারণ এই একলব্য ছিলেন নিষাদ শ্রেণীর মানুষ এবং তার যোগ্যতা ছিল অর্জুন, মানে ব্রাহ্মণ অর্জুনের থেকে অনেক বেশি। আর সেটা যখন সমাজে একটু একটু করে স্বীকৃতি পাচ্ছিল তখন দ্রোণাচার্য ভয় পেয়ে যান। তাই তিনি একলব্যর বুড়ো আঙুল গুরুদক্ষিণা হিসেবে চেয়ে নেন এবং একলব্য সেটা দিয়ে দেন। আর এই একলব্য ছিলেন শুধুমাত্র নিম্ন বর্ণের নয়, একেবারে বর্ণহীন মানুষ। এবার একটুখানি একলব্যর বিষয়ে বলি। একলব্য ছিলেন নিষাদ শ্রেণীর মানুষ। কি এই নিষাদ শ্রেণী? আমাদের এই ভারতীয় বর্ণ কাঠামোয় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চার বর্ণের বাইরে একটা বিশেষ শ্রেণী রয়েছেন বা একটা বিশেষ শ্রেণীর মানুষ রয়েছেন, তারা নিষাদ শ্রেণীর মানুষ। এরা আসলে কোনো রকম কোনো বর্ণ কাঠামোর মধ্যে থাকতে চাননি। এরা বর্ণ কাঠামোর বাইরে গিয়ে নিজেদের সামাজিক প্রতিষ্ঠা করেছিলেন। আর সেই কারণের জন্য এনারা নিষাদ শ্রেণীর মানুষ। এই শ্রেণীর মানুষকে, বর্ণ কাঠামো বহির্ভূত শ্রেণীর মানুষকে নিষাদ শ্রেণীর মানুষ বলা হয়। আমরা জানি যে আমাদের আগে, মানে আইন প্রতিষ্ঠার আগে যে বিচার ব্যবস্থা ছিল সেটা ছিল পঞ্চায়েত। কি এই পঞ্চায়েত? এই পঞ্চায়েতে আসলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চার বর্ণের মানুষ থাকতেন বিচার করার জন্য এবং তার পাশাপাশি আর একটা বর্ণের মানুষ থাকতেন যারা বর্ণ কাঠামোকে মানেন। এই বর্ণ কাঠামোকে তারা অগ্রাহ্য করেছিলেন, তারা হচ্ছেন এই নিষাদ শ্রেণীর মানুষ। একলব্য ছিলেন এই নিষাদ শ্রেণীর মানুষ। তিনি দ্রোণাচার্যের কাছে শিক্ষা তো পাননি, শুধুমাত্র লুকিয়ে লুকিয়ে দ্রোণাচার্যের কৌশল দেখে অর্জুনের থেকে বেশি প্রতিভাবান, বেশি শক্তিশালী হয়ে উঠছিলেন। আর এই সমাজে ব্রাহ্মণদের থেকে একজন নিষাদ শ্রেণীর মানুষ বেশি শক্তিশালী হয়ে উঠবে এটা কখনোই মেনে নিতে পারেনি সেই সমাজ। তাই দ্রোণাচার্য একলব্যর কাছ থেকে বুড়ো আঙুল চেয়ে নিয়েছিলেন।
তাহলে দেখুন এখানেও সেই গুরুবাদ বা ব্রাহ্মণ্যবাদ, এই গুরুবাদ বা ব্রাহ্মণ্যবাদের জোরেই কিন্তু দ্রোণাচার্য একলব্যর কাছ থেকে বুড়ো আঙুল অনায়াসে চেয়ে নিতে পারেন। এবং একলব্য এই দ্রোণাচার্যকে গুরু মেনেছিলেন, মানে অন্ধের মতন ভেবেছিলেন, বিশ্বাস করেছিলেন বলে অনায়াসে তার বুড়ো আঙুল কেটে দিয়ে দিতে পারেন। অর্থাৎ এই ব্রাহ্মণ্যবাদের প্রতিষ্ঠার জন্য একদিকে শাস্ত্র চর্চার কারণে নিম্নবর্ণের মানুষ শম্ভুককে অনায়াসে গলা কেটে হত্যা করা যায়, আবার এই ব্রাহ্মণ্যবাদের প্রতিষ্ঠার জন্যই একলব্যের মতন এরকম একটা শক্তিশালী মানুষকে অনায়াসে বুড়ো আঙুল কেটে নিয়ে তার শস্ত্র চর্চাকে শেষ করে দেওয়া যায়। অর্থাৎ ব্রাহ্মণ্যবাদ শাস্ত্র চর্চার ক্ষেত্রেও যা, শস্ত্র চর্চার ক্ষেত্রেও তাই। এই ব্রাহ্মণ্যবাদ এবং গুরুবাদ দুটোই সমাজের পক্ষে এজন্যই ক্ষতিকর। এখনো পর্যন্ত মধ্য ভারতে অসংখ্য মানুষ রয়েছেন, এই নিষাদ শ্রেণীর মানুষ রয়েছেন, তারা এই তর্জনী আর মধ্যমার মাধ্যমে তীর চালান শুধুমাত্র একলব্যকে সম্মান করে, একলব্যের কথা মাথায় রেখে। এই হচ্ছে আমাদের এই বর্ণ কাঠামো, ভারতবর্ষের এই বর্ণ কাঠামোর মতন বিষাক্ত পরিকাঠামো রয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এ যুগেও এখনো পর্যন্ত যদি একজন মানুষ গুরুকে মেনে নেন, গুরুবাদকে মেনে নেন, তাহলে তার থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে বলে মনে করি না। এই যে গুরুবাদ, এই গুরুবাদ যে সব সময় শুধুমাত্র সামাজিক কারণে তা নয়, কিন্তু অনেক সময় এই গুরুবাদকে রাজনৈতিক কারণেও ব্যবহার করা হয়ে থাকে। ঠিক যেমন আমরা দেখেছি, আপনাদের মনে থাকবে কিছু মাস আগে, মানে গত বছরেই কুম্ভ মেলা আয়োজন করা হয়েছিল এলাহাবাদে। সেখানে যোগী আদিত্যনাথ, তিনি এই যোগী আদিত্যনাথ আসলে গোরক্ষপুর মঠের অধ্যক্ষ ছিলেন। সেই যোগী আদিত্যনাথ কুম্ভ মেলায় রাজা হর্ষবর্ধনের মূর্তিকে পিছনে ফেলে দিয়ে একলব্যর মূর্তিকে সামনে এনেছিলেন। কেন করেছিলেন? রাজা হর্ষবর্ধন ব্রাহ্মণ্যবাদের প্রতীক আর একলব্য নিষাদ শ্রেণীর প্রতীক। তারপরেও কেন ব্রাহ্মণ্যবাদকে পিছিয়ে রেখে নিষাদ শ্রেণীর মানুষকে এগিয়ে রাখলেন যোগী আদিত্যনাথ, যেখানে যোগী আদিত্যনাথ নিজে এত বড় ব্রাহ্মণ্যবাদের প্রতীক সাজতে চান? তার কারণ হচ্ছে এলাহাবাদের ওই জায়গায় ইউপির একটা বড় অংশ আসলে নিষাদ শ্রেণীর ভোট ব্যাংক। রাম মাল্লা ওখানকার নিষাদ শ্রেণীর মানুষের প্রতিনিধি, লিডার, তাকে সবাই মানে, এবং সেই কারণের জন্য ওই নিষাদ শ্রেণীর ভোট ব্যাংকটা পাওয়ার কারণে কিন্তু এই যোগী আদিত্যনাথ, যিনি ব্রাহ্মণ্যবাদের এত বড় প্রতীক, যার রাজ্যে দলিতদের সবসময় মেরে ফেলা, কেটে ফেলা হচ্ছে এবং উনি সেটাকে প্রাধান্য দিচ্ছেন, প্রমোট করছেন, কিন্তু যখন ভোটের কথা আসে, যখন ভোট ব্যাংকের কথা আসে, তখন কিন্তু রাজা হর্ষবর্ধনের মূর্তিকে পিছনে সরিয়ে দিয়ে একলব্যর মূর্তিকে সামনে রাখতে হয়। অর্থাৎ ব্রাহ্মণ্যবাদকে পিছনে ফেলে নিষাদ শ্রেণীর মানুষকে সামনে রাখতে হয় শুধুমাত্র ভোটের কারণে। অর্থাৎ বুঝতে পারছেন তো, এটাও কিন্তু একটা গুরুবাদের প্রতীক। এবং এই গুরুবাদকে কিভাবে মিথ্যার আশ্রয় প্রমোট করা হয় মানুষের চোখে ধুলো দিতে, সেটা কিন্তু এটার একটা বড় উদাহরণ। আর এই গুরুবাদের অপার মহিমার কারণে বিরাট কোহলির যাবতীয় কৃতিত্ব মনে হয় যেন শুধুমাত্র ওই প্রেমানন্দজি মহারাজের কারণেই হয়েছে। আর অন্যদিকে এই আশারাম বাপু, রাম রহিমদের মতন ধর্ষকরা তারা পেরোলে ছাড়া পেয়ে যায় এবং রীতিমতন জনসমক্ষে এসে, সমাজের কাছে এসে, মানুষের কাছে ভোট প্রচার করে এবং সেটা জনমানসের প্রভাব পর্যন্ত পড়ে শুধুমাত্র এই অন্ধ গুরুবাদের কারণে। আপনার এই গুরুবাদ ততক্ষণ পর্যন্ত কায়েম থাকবে, আপনার এই গুরুর প্রতি আস্থা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ আপনি প্রশ্ন করছেন না। যে মুহূর্তে দাঁড়িয়ে আপনি প্রশ্ন করবেন, ঘুরে দাঁড়িয়ে নিজের অধিকার দাবি করবেন, সেই মুহূর্তে দেখবেন আপনার গুরু কিভাবে আপনাকে পাল্টা অগ্রাহ্য করছে এবং প্রয়োজন পড়লে আপনার জীবন নিয়ে নিতেও এক ফোঁটা ভাবছেন না। প্রশ্নহীন আনুগত্য আসলে এই সমাজের সব থেকে বড় বিষ। এটাকে বয়কট করুন, গুরুবাদকে বয়কট করুন। হ্যাঁ, শিক্ষককে নিশ্চয়ই সম্মান করবেন, কিন্তু গুরুকে নয়, কারণ শিক্ষক প্রশ্ন করতে শেখান। কার্ল মার্কস, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে সবকিছু জানার উপায় কি, তখন তিনি বলেছিলেন ডাউট এভরিথিং, অর্থাৎ সবকিছু নিয়ে সন্দেহ করো, সবকিছু নিয়ে প্রশ্ন করো, তবেই তুমি আসল কথা জানতে পারবে। আর গুরুবাদ ঠিক তার বিপরীত। গুরুবাদ চায় প্রশ্নহীন আনুগত্য। শুধুমাত্র কার্ল মার্কস নয়, আমরা যদি গৌতম বুদ্ধের কথা দেখি, সেখানেও দেখবো গৌতম বুদ্ধ যখন মৃত্যুশয্যায়, তখন তার সব থেকে প্রিয় শিষ্য আনন্দ, তিনি প্রশ্ন করেছিলেন যে গুরু, প্রভু, আপনি তো আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, আপনি চলে যাওয়ার পর আমাদেরকে পথের দিশা কে দেখাবে? তখন গৌতম বুদ্ধ বলেছিলেন আত্মদীপ ভব, অর্থাৎ নিজের ভিতরে যে আলো রয়েছে, যে মশাল রয়েছে, তাকে জ্বালাও। আমরাও ঠিক একই কথা বলি, কোনো গুরুবাদ নয়, কোনো প্রশ্নহীন আনুগত্য নয়, কোনো চোখে ফেটে বেঁধে অন্ধের মতন বিশ্বাস নয়। সব কিছুকে প্রশ্ন করতে শিখুন এবং নিজের ভিতরের যে মশাল রয়েছে সেটাকে জ্বালান, সেটাই আপনাকে পথ দেখাবে, কোনো গুরু আপনাকে পথ দেখাবে না।